এটা যদি গেম খেলার মতো হতো যে আমি একটা শত্রুকে মারলাম, সাথে সাথে আমাকে পয়েন্ট দিল, রিওয়ার্ড দিল, তখন কিন্তু আমাদের মজা না। কিন্তু এই রেজাল্টটা পাইতে আসলে সময় লাগে। ওই সময় পর্যন্ত আমরা আসলে অথবা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, নেচার ফ্রেন্ডলি, এটি তো গ্রিন মিন করে, তাই না? হ্যাঁ, পজিটিভ মিন করে। গুড, অনেক সুন্দর সুন্দর কথা বলছি। পজিটিভ মিন করে, ফ্রেশ মিন করে, ভালো কিছু মিন করে। তারপর হচ্ছে বন জঙ্গল, বন বনানি, এরকম মিন করে। এটা আসলে তাই। সো কথা হচ্ছে, একটা কথা আছে, তোমরা দেখো জানো কিনা, যে গড মেড দ্য নেচার এন্ড ম্যান মেড দ্য সিটি অর টাউন। সৃষ্টিকর্তা আসলে বন বানাইছিল, আমরা সেগুলোকে কেটে ফেটে এই যে টাউন ফন বানাচ্ছি, আমরা জামা কাপড় বানাচ্ছি, আমরা এই যে মার্কার বানাচ্ছি, আমরা এই বানাচ্ছি সেই বানাচ্ছি, সবকিছুর পেছনে কিন্তু কেমিস্ট্রি আছে। আর কেমিস্ট্রি তুমি যখন ইউজ করবে তখন নেচারের ক্ষতি হবেই। হবে মানে হবেই। হবে মানে কি, তুমি একটা কোনো কিছু তৈরি করলে সেখানে বাই প্রোডাক্ট তৈরি হয়, সেখানে অনেক ন্যাচারাল সোর্স ইউজ করে, র মেটেরিয়ালস। ধরো তুমি উদ্ভিদ ব্যবহার করে আমরা কাগজ বানাই, ক্ষতি হচ্ছে না? অবশ্যই ক্ষতি হচ্ছে। সেই কাগজগুলো আবার হচ্ছে ধরো অনেক প্রসেস করে করে আবার অন্য কিছু বানাই দিলাম। তো তুমি পরিবেশের মিনিমাম প্রোডাকশন, মিনিমাম পলিউশন, তোমরা এইটুকু লিখে নিতে পারো, ম্যাক্সিমাম। তাহলে ভাই গ্রিন কেমিস্ট্রি কি? গ্রিন কেমিস্ট্রি হইতেছে ইউ নিড টু ম্যাক্সিমাইজ দ্য প্রোডাকশন এন্ড মিনিমাইজ দ্য পলিউশন। সবাই কি এই কথাটা বুঝতে পারছো? দূষণটা যেন যতটুকু কম করে পারা যায়, যতটুকু কম করে পারা যায় ততটুকু আমাদের করতে হবে। এখানে তো বই লেখা আছে যে রসায়নের মাধ্যমে রাসায়নিক পদার্থের উৎপাদন প্রক্রিয়া এমন ভাবে নকশা করা হয় যাতে ক্ষতিকর রাসায়নিক পদার্থের উৎপাদন হ্রাস করা যায় বা বন্ধ করা যায়। বন্ধ হলে তো বন্ধ, যদি হ্রাস করা যায় তাহলে হ্রাস, তাহলে গ্রিন কেমিস্ট্রি বন্ধ। ওকে, এক্সামে কোনটা লিখবা ভাই? দিন শেষে মেইন কথা তো একটাই, সলিমুদ্দিন কলিমুদ্দিন না। এখন সলিমুদ্দিন না তো অনেক ভাবে বলা যায়, সলিমুদ্দিন না, এরকম তো বলা যায়, সবই ঠিক আছে, তুমি জানতে কোনো সমস্যা। সো গ্রিন কেমিস্ট্রি কে নাম হচ্ছে, ওনার নাম হচ্ছে যে অ্যানাস্টাস। এখন এটা আসলে অ্যানাস্টাস হবে না অ্যানাস্টাস হবে না জানি না, ওনার নাম তো দরকার নেই, তোমাদের কিসের দরকার নেই। উনি সবুজ রসায়নের কয়টি মূলনীতি করেন? 12টা মূলনীতি। তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে SRG, সাউন্ড রেজে গ্যারান্টেড, পরীক্ষা আসবে ভাই, SRG 26। ইভেন তোমাদের মেডিকেল পরীক্ষা আসতে পারে যে গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কয়টি। তুমি দেখবা প্রশ্ন ব্যাংক খুলে যে কোন জায়গায় আসছে 12টি মূলনীতি নিয়মিত বলে। সো গ্রিন কেমিস্ট্রির মূলনীতি হচ্ছে কয়টা? 12টা। সো মূলনীতি যাওয়ার আগে তোমাদেরকে একটা আমি ইয়া নিয়ে কথা বলি, তোমাদের কাছে একটা চার্ট নিয়ে, যে গ্রিন যে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, সাপোজ হচ্ছে প্রোডাক্ট ইয়া হয়, মানে বর্জ্য পদার্থ তৈরি হয়, তারপরে হচ্ছে উৎপাদকরা সামান্য পরিমাণ তৈরি হয়। এটা নর্মাল কেস। গ্রিন কেমিস্ট্রি বলে না বাবা, তুমি এরকম বানাতে পারবে না, তোমাকে এটাকে একটু মডিফাই করতে হবে। তবে হচ্ছে এটাকে তুমি এমন ভাবে হচ্ছে ডিজাইন করবা, মানে ওই স্ট্রিট আমি এখন এখানে তোমার কিছু একটা অ্যাপ্লাই করতে হবে, খালি খালি এটা হবে না, বেশি হয়ে গেছে। এখন দেখো এই যে এখানে কিন্তু প্রোডাক্ট কম ছিল, এখানে প্রোডাক্ট কমে গেছে, বেশি হয়ে গেছে। এখন এখানে তোমার কিছু একটা অ্যাপ্লাই করতে হবে, খালি খালি এটা হবে না, মানে দিস ডাজন্ট ডু বাই ইটসেলফ। তোমাকে কখনো কখনো রিসাইকেল হতে পারে, দেখবা কবির সাথে বইতে এখানে কিছু রিসাইকেলের একটা ছবি আছে। সো রিসাইকেল হতে পারে। মুস্তাজান বলছে র মেটেরিয়ালস মানে কি? র মেটেরিয়ালস মানে কাঁচা, যেটা দিয়ে আসলে আমরা হচ্ছে কোন প্রোডাক্ট বানাই। রিসাইকেল হতে পারে, তুমি হচ্ছে র মেটেরিয়াল চেঞ্জ হতে পারে, অথবা এখানে অন্য কোনো ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে পারো, ক্যাটালিস্ট অ্যাড করতে পারো, যে কোনো কিছু করতে পারো। সো সেক্ষেত্রে কি হবে? এই প্রোডাক্টের যে গ্রাফটা, সেই গ্রাফটা পরিবর্তন হবে। এই ছিল প্রোডাক্ট, দেখো প্রোডাক্ট বেড়ে গেছে। এই ছিল বর্জ্য কমে গেছে। সবাই বুঝতে পারছি? সে কি বলা আছে, খুবই আনফরচুনেট। এখানে আমি কিছু দেখে নেই, আমরা এখানে আসি। তাহলে গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কি? মূলনীতি হতেছে 12টা, সর্বোচ্চ আটমিক অবধি। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটা হচ্ছে তোমাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে যদি কারো বাসায় প্রশ্ন ব্যাংক থেকে থাকে, সেই প্রশ্ন ব্যাংকে দেখবা, এই তোমরা এই বয়সে এসে যদি বলো আমার কমেন্ট করেন, আমার কমেন্ট করেন, এটা কেমন? এগুলো বলতে তোমাদের কমেন্ট করতে গেলে এত মোটা বলবে, বাস এটা আইলে করতে হবে। স্কুলে থাকতে কিছু টপিক থাকতো, যে টপিকগুলো বানায় লিখে যায়, এই প্রশ্ন বানায় লিখতে গেলে কিন্তু যে পয়েন্ট মনে আসছে, মানে আমাদের মেইন প্রতিপাদ্য জিনিস ছিল কি? মেইন প্রতিপাদ্য জিনিস ছিল হচ্ছে যে পরিবেশের ক্ষতি কম করা। এখন অ্যাটম ইকোনমিটাকে আমার ম্যাক্সিমাইজ করতে হবে। সো প্রথমেই তোমার মাথায় প্রশ্ন আসছে যে ভাইয়া হোয়াট ইজ অ্যাটম ইকোনমি? সবাইটা লিখে নাও, অ্যাটম ইকোনমি জিনিসটা কি? এই একটা নিয়ে আমরা পড়াশোনা করবো, অ্যাটম ইকোনমি। এখানে অনেক আলটুম আলটুম লেখা আছে, তোমার এগুলো দেখার দরকার নেই। আমি তোমাকে কিছু কথা বলি, সেগুলো একটু বলি। সেটা হচ্ছে, ধরো একটা উদাহরণ দিই, তারপর এখানে ফেরত আসবো। সাপোজ ইউ আর অ্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড ইউ হ্যাভ এ ডিজায়ার টু প্রোডাক্ট এ নিউ থিং। তুমি একটা নতুন কিছু প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছ। সাপোজ ইউর প্রোডাক্ট ইজ পি, ইউর ডিজায়ার্ড প্রোডাক্ট ইজ পি, তুমি পি তৈরি করতে চাও, ধরে নিচ্ছ আর কি। এখন তুমি পি তৈরি করতে চাও, তো পি কয়েকভাবে তৈরি করা যায়। একটা হচ্ছে ধরো এ থেকে আমি তৈরি করছি হচ্ছে পি। এই ইন্ডাস্ট্রিয়াল প্রসেস কিন্তু এমন না যে আমি যেটা চাইবো সেটাই। এর আমার ডিজায়ার্ড হচ্ছে পি, মানে আমি পি চাই, পি আমার কাঙ্ক্ষিত, সেখানে কিউ তৈরি করছে, এরকম তৈরি হবেই। আরেকটা প্রসেস, 2 নম্বর আরেকটা প্রসেস হয়েছে, ধরো আরেকটা প্রসেসে বি থেকে তৈরি করছে, সেখানে তৈরি করার সময় পি তৈরি হয়, কিউ তৈরি হয়, আর তৈরি হয়। ওকে, এখন সাপোজ ইউ হায়ার এ কেমিস্ট and he demonstrate this two process. আমি তোমাকে জিজ্ঞেস করলো যে স্যার এখানে কোনটা হচ্ছে, এরকম ঘটনাগুলো ঘটে, এখানে কোনটা চুজ করবো? আমার প্রশ্ন হচ্ছে যে which process will you choose? বলো তুমি যদি ইন্ডাস্ট্রিয়াল হইতা, তুমি যদি মালিক হইতা, তুমি কোনটাকে চুজ করবে? এর 1 নম্বর প্রসেস নাকি 2 নম্বর প্রসেস? তোমার ডিজায়ার কিন্তু হচ্ছে পি, তুমি পি চাও। প্রথমে বি এর সাথে কিউ তৈরি হতে এক্সট্রা, আর এখানে কিউ না তৈরি হচ্ছে এক্সট্রা। গুড, মাশাআল্লাহ। আমি প্রসেস 1 নম্বরটাকে চুজ করব। কেন? কারণ প্রসেস 1 নম্বরে আমাদের এই যে দেখো কাঙ্ক্ষিত জিনিসটা বেশি, কম্পারেটিভলি বেশি, দ্বিতীয়টার থেকে, মানে পার্সেন্টেজ বেশি। নাইস গুড। যারা বুঝে নেবে আমি বুঝে দিচ্ছি। একটা বাস্তব ঘটনাই বলি, বাস্তব ঘটনা হচ্ছে এটা, মানে বাস্তব না, একটা উদাহরণ দিয়ে বলি যে আমি একটা উৎপাদ তৈরি করতে চাই, আমার উৎপাদটা হচ্ছে পি। তো এই এ থেকে পি তৈরি করা যায়, তার সাথে কিউ তৈরি হয়, তুমি হবে, এগুলো হবে।
সবসময় তুমি যেটা চাও, মানে লাইফ doesn't always provide according to your wish. Sometimes you need to adjust, sometimes you need to calculate যেমন কোথায় লাভ হচ্ছে বেশি, কোথায় ক্ষতি হচ্ছে বেশি। আর এটা হচ্ছে বি থেকে তৈরি করা যায়, সেখানে পি কিউ আর তৈরি হয়। আমার কথা হচ্ছে যে কোনটা ভালো হবে, এক নম্বরটা ভালো হবে, কারণ কি এক নম্বরে আমার the percentage of desired product is higher than the second। এই তো এই জিনিসটাই আসলে যেটা তুমি খালি চোখে দেখে বললা, যেটা তুমি হচ্ছে মুখোমুখি হিসাব করে বললা, ওইটাই হইতেছে আমাদের কেমিস্ট্রিতে অ্যাটমিক ইকোনমি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে অ্যাটমিক ইকোনমি হইতেছে এইটা, এটা হইতেছে দেখো, এটা দেখার দরকার নেই, আগে ইকুয়েশন AE stands for atom economy। সো অ্যাটমিক ইকোনমি মানে হইতেছে কোন একটা বিক্রিয়াতে কাঙ্ক্ষিত উৎপাদের ভর, the mass of desired product, মানে যেটা আমি চাই আর কি, ধরো এখানকার পি হচ্ছে আমি চাই, আর নিচে হয়েছে সকল বিক্রিয়কের সংকেতের ভরের সমষ্টি। এই তোমরা কি এটা বুঝো যে হইতেছে বড় বলছে সকল বিক্রিয়ক না দিয়ে আমি এখানে সকল উৎপাদ দিব। তোমরা কি কনজারভেশন অফ মাস থিওরি জানো? কনজারভেশন অফ মাস থিওরি হইতেছে একটা বিক্রিয়ার সময় ভর কখনো পরিবর্তন হয় না, বিক্রিয়কের মোট ভর আর উৎপাদের মোট ভর সমান হয়। এটা কি বুঝছো জানো? ল্যাভোইসিয়ে ল্যাপ্লাসের ফর্মুলা এটা। যাও একটা বিক্রিয়ার সময় তুমি যদি সেখানে গদ্যপাত্রে করো, যদি গদ্যপাত্রে করো আর কি, সেখান থেকে যদি কোনো কিছু উড়ি না আছে, তাহলে যে পরিমাণ বিক্রিয়ক ছিল সেই পরিমাণ উৎপাদ থাকবে। যদি না জানো তাহলে এখন জানো, এটাকে বলা হয় যে ভরের নিত্যতা সূত্র। শক্তি যেমন বড় সৃষ্টির ধ্বংস হয় না, বিক্রিয়ার যে বিক্রিয়কে যে ভর উৎপাদে সেই মানে ভরটা সেম থাকে। এখন এখানে উৎপাদ লিখাও যা, এখানে বিক্রিয়ক লিখাও ভাই, যাহাই নাও তাহাই করবো আর কি, বুঝছো? তোমাদের অনেকের বইতে দেখবে এখানে উৎপাদ আছে, যদি কারো বই পড়ে থাকো, যদি বই উৎপাদ দেখা থাকে তাহলে হচ্ছে ঘটনার কোনো কারণ নেই, বোধ হয় কারেক্ট, এখানে বিক্রিয়ক হইলো যা, উৎপাদ হইলো তাই। তো কথা হচ্ছে অ্যাটম ইকোনমি মানে হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর, মানে যেটা আমি চাই সেটা। রাইসা হচ্ছে রিয়েলিটিতে কেমন হয়? হ্যাঁ রিয়েলিটিতে এমন হয়, সেটা হচ্ছে তোমার কয়েকটা কন্ডিশনস মানতে হবে। ইউ নিড টু প্রিজার্ভ ইট ইন এ ক্লোজ এরিয়া, মানে কোনো গ্যাসটা যেন বের হয়ে যেতে না পারে, তাইলে হচ্ছে বিক্রিয়ক উৎপাদের ভর সমান থাকে। কাঙ্ক্ষিত উৎপাদের ভর বাই হইতেছে মোট উৎপাদের ভর। তাহলে দেখো তো কাঙ্ক্ষিত উৎপাদের ভর বাই মোট উৎপাদের ভর, কিন্তু 100 দিয়ে কেন গুণ করছি? পার্সেন্টেজ বের করার জন্য করছি। তাহলে তুমি বুঝতে পারছো যে অ্যাটম ইকোনমি কি ইন্ডিকেট করে? ইট ইন্ডিকেটস দ্য পার্সেন্টেজ অফ দ্য ডিজায়ার্ড প্রোডাক্ট অ্যাকর্ডিং টু টোটাল প্রোডাক্ট, মানে মোট প্রোডাক্টের সাপেক্ষে ডিজায়ার্ড প্রোডাক্টের পার্সেন্টেজ বোঝাচ্ছে। এখানে যেটা তুমি মুখে হিসাব করে করছো, এখানে সেটা একটা ক্যালকুলেশন দিয়ে করানো হয়। এবং আবারও বলতেছি, নিচে মোট উৎপাদন যায়, মোট বিক্রিয়ক তাই। সো এটা থেকে ভাবনার কিছু নেই, মোট উৎপাদন যায়, মোট বিক্রিয়ক তাই। সো নিচে মোট উৎপাদের ভর, মোট উৎপাদ মানে হচ্ছে যে এইটা যোগ হচ্ছে এইটা, এক্ষেত্রে এইটা যোগ হচ্ছে এইটা। তাহলে নিচে হচ্ছে মোট উৎপাদন ভর আর উপরে হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদন ভর। যা আমার কথা বুঝবা আলহামদুলিল্লাহ, যারা আমার কথা বুঝবা না তারা ফর্মুলা মুখস্থ করবা। তাহলে আবার কি বলতেছে যে নিচে হচ্ছে মোট উৎপাদন ভর আর উপরে হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদন ভর। তাহলে অ্যাটম ইকোনমি দিয়ে কি বোঝায়? অ্যাটম ইকোনমি দিয়ে বোঝায় যে মোট উৎপাদের রেসপেক্টে কাঙ্ক্ষিত উৎপাদ কত পার্সেন্ট। তাহলে অ্যাটম ইকোনমি বেশি হলে ভালো হয় না কম হলে ভালো হয়? এটা আনসার যে আমার কথা বুঝছো, ফিল করতে পারছো, ভেরি গুড। যে বুঝে নাই নো প্রবলেম, তুমি হচ্ছে বুঝতে পারবে। হ্যাঁ প্রশ্ন হচ্ছে অ্যাটম ইকোনমি বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। গুড, মনে রাখবা যে এই মানে অ্যাটম ইকোনমি যদি বেশি হয় সেই প্রসেসটা তত বেশি সবুজ। অ্যাটম ইকোনমি বেশি হলে সেই প্রসেসটা তত বেশি হচ্ছে সবুজ, তত বেশি গ্রিন, মানে অ্যাটম ইকোনমি বেশি হওয়া ভালো। আর তোমরা যারা বেশি বানানটা লিখছো, বেশি বানানটা অনেকে ভুল লিখছো। বেশি বানান হইতেছে এইটা, ঠিক আছে, বাট এই বেশি মানে হইতেছে ভেড়া বেশি কুকুর কুকুর, এটা। So the main thing of atom economy is to maximize the product and minimize the pollution. So প্রোডাকশনটাকে ম্যাক্সিমাইজ করব, পলিউশনটাকে মিনিমাইজ করব। অ্যাটম ইকোনমির মূলনীতি কয়টা? অ্যাটম ইকোনমির মূলনীতি হচ্ছে 12টা। তো 12টা মূলনীতির মধ্যে আমরা একটু একটা নিয়ে কথা বলছি, যেটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল যে 12টার মধ্যে 6টা তুমি যখন একটু ভালো করবো আর কি। তারপর অ্যাটম ইকোনমি কি জিনিস? কোন একটা প্রসেসে একাধিক ওয়ে থাকতে পারে, কোন একটা জিনিস তৈরি একাধিক ওয়ে থাকতে পারে। সো এই একাধিক ওয়ের মধ্যে কোনটা ভালো, কোন প্রসেসটা ভালো, সেটা হচ্ছে অ্যাটম ইকোনমি দিয়ে বোঝায়। অ্যাটম ইকোনমি বোঝায় কি বোঝায়? যে মোট উৎপাদের সাপেক্ষে কাঙ্ক্ষিত উৎপাদের পার্সেন্টেজ, এটা হচ্ছে আমাদের অ্যাটম ইকোনমি দিয়ে বোঝানো হয়। এবং অবশ্যই মিটার মোট সংখ্যা বিবেচনা করতে হবে, কিছু প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। এই তারপরে হচ্ছে এইগুলো তোমাদেরকে আমি করবো না, যে এখানে আরো কিছু মূলনীতি আছে, সবাই ম্যাথ লেখা। তো কলেজের পরীক্ষা আমি পঞ্চম হয়েছি, ওকে কংগ্রাচুলেশন, নতুন হয়েছে এখন। কেন 100% ভাই? এখানে উৎপাদ একটাই, উৎপাদ একটাই। তো উৎপাদ যদি একটাই হয় তাহলে তোমাকে এত কোনো কাঙ্ক্ষিত বলে কিছু নাই, অনাকাঙ্ক্ষিত বলে কিছু নেই। ছেলে দুইটা বলে না বাবা কম্পেয়ার করে, যেটা ভালো কিন্তু একটা হলে কি কম্পেয়ার করে? সো অ্যাটম ইকোনমি 100%, সবাই কি বুঝতে পারছে? অ্যাটম ইকোনমি কেন 100% হয়? অনেকে না ক্যালকুলেটর নিয়ে বলে গেছে যে আমি এখন সলভ করে হারাই দেব। ভাই কিভাবে 100% হয়? সেটা দেখো উৎপাদ একটাই, তাহলে যেটাই আমার কাঙ্ক্ষিত সেটাই তো মোট। তাহলে তুমি যদি বলেছে ওই করো, মানে হচ্ছে রেশিও, তাহলে কাঙ্ক্ষিত তোমার যেটা মোট সেটা, মানে আমি চাই না তুমি হিসাব করে, মানে ইউ নিড টু বি স্মার্ট ভাই। যারা প্রশ্ন করে তারা স্মার্ট, ইউ নিড টু বি স্মার্ট। সো তুমি যদি এটা নিয়ে আসলে ক্যালকুলেশন করে বসাও, সময় লাগবে, আমি চাই না যে তোমার সময় না। পরে প্রশ্ন ভাই ক্যালকুলেটর লাগবে। হচ্ছে গ্লুকোজ থেকে হচ্ছে ইথানল তৈরি করা হচ্ছে, আর এখানে হচ্ছে ইথাইল ব্রোমাইড বায়োগ্যাস হ্যালাইড থেকে আমাদের ইথানল তৈরি করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে ইথানল উৎপাদনের কোন পদ্ধতিটি গ্রিন কেমিস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ দেখা যায়, মানে কোন প্রসেসটা বেশি গ্রিনার, এই হচ্ছে প্রশ্ন। এখন দেখো এই প্রশ্ন সলভ করতে গেলে তো তোমার এখন তুমি একটা পেইন হবে না, কারণ কি you just learn about atom economy. তো ভাইয়া this math is supposed to use the formula of atom economy, তাই না? এর মধ্যে হতেই পারে যে মাত্র atom economy পড়াইলে তারপরে একটা ম্যাথ দিলে atom economy তৈরি হয়ে যাবে।
কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে এক্সামে তুমি কিভাবে আইডেন্টিফাই করবা যে এই ম্যাথে অ্যাটমিক অনুমতি করতে হবে। যদি কখনো বলে যে কোনটা ভালো কোনটা মন্দ, কোন প্রসেসটা বেশি গ্রিন কোন প্রসেসটা কম গ্রিন, তখন সবসময় মাথায় রাখবে অ্যাটমিক অনুমতি করতে হবে। গ্রিন কেমিস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ মানে এইটা এবং এইটা দুটোই অ্যাটমিক অনুমতি বের করতে হবে। এরপরে একটা কথা আছে এই সমস্ত রিঅ্যাকশন, সেটা হচ্ছে দেখো কোনটা কাঙ্ক্ষিত আর কোনটা কাঙ্ক্ষিত না, এটা আপেক্ষিক না? আপেক্ষিক। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো একটা বিজনেসে ধরো কয়লা তৈরি হচ্ছে বা ছাই তৈরি হচ্ছে, ওই ছাইটা তাদের কাছে কিন্তু হচ্ছে অনাকাঙ্ক্ষিত, ওই ছাইটাও কিন্তু ব্যবসা করে। তোমরা দেখবা যে ঢাকায় ছাই বিক্রি করে। তো ফ্যাক্ট হচ্ছে যে কোনটা যে আসলে ডিজায়ার্ড আর কোনটা ডিজায়ার্ড না, ব্যাপারটা কিন্তু খুবই রিলেটিভ একটা ব্যাপার। তো তোমাদের একটু বলতেছি, সেটা হচ্ছে মানে there are lots of people around us who ask questions about their ability, যে ওকে you can do this, you can do this, you can do this, মানে তোমার দ্বারা হবে না, ইউজলেস, এরকম অনেকে অনেক কিছু বলার চেষ্টা করে। তো ফ্যাক্ট হচ্ছে মানে sometimes he might be wrong, sometimes his or her the scale of judgment is not for you. আমি বলতে চাচ্ছি যে কোনটা আসলে যে আমার দরকার কোনটা যেমন দরকার না, সেটা আসলে হচ্ছে ডিপেন্ড করে তুমি কোন স্কেলে বা কোন জাজমেন্টে নাচছো। যেমন ধরো এখানে তোমার প্রশ্ন আসতে পারে যে আমার কি ইথানল কাঙ্ক্ষিত নাকি কার্বন ডাইঅক্সাইড কাঙ্ক্ষিত, আমি তো আসলে জানি না। এটা বলে দেওয়া উচিত ছিল যে হ্যাঁ আমার এখানে ইথানল হচ্ছে ডিজায়ার। তো যেহেতু জানি না, এটা আসলে আগে থেকে বলা যাবে না, তারপর আমি মোটামুটি বুঝতে পারছি যে দুইটা বিক্রিয়াতে কমন প্রোডাক্ট আছে ইথানল, তাহলে ইথানলটা হয়তো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত। জাইমেজ হচ্ছে এটা এনজাইমের না, এটা প্রভাব করে বায়ো ক্যাটালিস্ট। তো সবাইকে বলতেছি যে the people who ask questions about your ability just ignore them. এটা বিশ্বাস রাখো যে sometimes people don't have the judgment scale for you. তোমার জাজমেন্ট স্কেলটা তোমার মতো করে। Every people has his own scale, has his own ability, has his own goal, has his own destination. কারোর সাথে কারোর কম্পেয়ার করা যাবে না। কেউ যদি তোমাকে সেগুলো কম্পেয়ার করে ধরে নিবা যে সেটা জাজমেন্ট আসলে তোমার জন্য না। তো যদি ভাই প্রভাবের ভর কোথাও যাবে না, প্রভাবের ভর তোমার কাজে লাগবে না। এখন আমরা দুইটা প্রসেসের আসলে অ্যাটমিক ইকোনমি বের করব। সো অ্যাটমিক ইকোনমি বের করতে গেলে কিভাবে করব? এক নম্বরে যদি অ্যাটমিক ইকোনমি বের করতে চাই, মানে প্রথম প্রসেসে অ্যাটমিক ইকোনমি উপরে কি হবে? উপরে হবে আমার কাঙ্ক্ষিত উৎপাদ। কাঙ্ক্ষিত উৎপাদ কি এখানে? ইথানল, তাই না? সো ইথানলের ভর কত জানো? একটা ইথানল যদি বের করি তাহলে ভর হচ্ছে কার্বন হচ্ছে 12 দুগুণে 24, কার্বন হচ্ছে 12 দুগুণে 24, হাইড্রোজেন হচ্ছে 6 আর অক্সিজেন হচ্ছে 16, 46। তাহলে এটা হচ্ছে 46। এখানে কি হবে? 2 × 46। তোমরা কি বুঝতে পারছো কেন 2 দিয়ে গুণ করছি? 2 দিয়ে গুণ করছি কারণ এখানে 2 গুণ করে নিচ্ছি। আর নিচে কি হবে? নিচে মোট উৎপন্ন হবে না। এখন যারা বোকার দল তারা করবে কি যে এইটা এটা যোগ করবে, আর যারা স্মার্ট তারা কি করবে জানো? তারা এখানে ডিরেক্টলি 180। কারণ কি ভাই, তুমি তো জানো যে এইটার ভর আর এই ভরগুলোর যোগফল কি? এই যোগফল সেম না? তো সেম যদি হয় আমি কষ্ট করে কেন হতেছে কাহিনী করে এইগুলো যোগ করবো? মানে আমার কথা বুঝছো যে স্মার্টনেস আসলে কি? অনেক সময় এই কারণেই হতেছে তোমার প্রিপারেশন ভালো থাকে। মানে আমাদের কাছে অনেক স্টুডেন্ট আসলে হচ্ছে কমপ্লেইন করে ভাইয়া ভালো করছি কিন্তু এক্সাম হলে পারি নাই। সো এক্সাম হল স্মার্টনেস আছে, এই দুটো যোগ করলে তুমি দেখো 180 হবে। 100 হয়তো অবশ্যই 180 হবে, কি না হওয়ার তো কোনো কারণ নেই, কিন্তু ওইটার ভরটা দিলে 180 হয়েছে। আর হচ্ছে কি দ্বিগুণ করবে? 100 দ্বিগুণ করবা। ওকে, টু কনভার্ট ইজ পার্সেন্টেজ কত আছে এখানে? গুণ হচ্ছে 2, গুণ হচ্ছে 100, ভাগ হচ্ছে 180, 51.11। এটা হচ্ছে 51.11। এই হচ্ছে আমাদের প্রথম প্রসেসটা। এইভাবে সেম ভাবে তোমাকে দ্বিতীয় প্রসেস অ্যাটমিক ইকোনমি বের করতে হবে, 2 নম্বর প্রসেস। সো এটা অ্যাটমিক ইকোনমি কি জিনিস? এখানে আমার কাঙ্ক্ষিত কত? এখানে শুধু 46, আর এখানে কি হবে? 46 প্লাস এই পটাশিয়াম হচ্ছে কত? পটাশিয়াম হচ্ছে 39 যোগ হচ্ছে ব্রোমিনের কত? ব্রোমিনের পারমাণবিক ভর কত? লেক্স 79। আচ্ছা ওকে, 79 ইনটু হচ্ছে 100। একজন জিজ্ঞেস করছে যে ভাই 46 কিভাবে? এই যে তাহলে আমি আচ্ছা ব্রোমিন 80। ওকে 80 বসাইলাম। এর উপর কোনো বসা নেই। একজন বলে 80, একজন বলে 80। কালি সাইড থেকে কালি বলা আছে। থ্যাংক ইউ। এটা ওই বিশ্বাসই করে না। 79.9 মানে 80। ঠিক আছে ওকে, তাহলে এখানে আছে কত থাকে? এখানে আছে তার থেকে হচ্ছে এখানে কত আসে? 36 পয়েন্ট কত? 36.5%। তাহলে কোন প্রসেসটা বেশি গ্রিন? এই উপরটা হচ্ছে বেশি গ্রিন। তাহলে আমরা বলতে পারবো যে 1 নংটা হচ্ছে 1 নং বিক্রিয়া বলি বা 1 নং প্রসেস বলি, এটা বেশি সামঞ্জস্য। এই কাছাকাছি ক্লিয়ার হয়েছে? বলো। $27.71%। ওকে, তাহলে কি এক্সামে তো তাহলে আমি হতেছে এখানে তো হতেছে হ্যাঁ পটাশিয়াম এটা যোগ হবে আর কি।
39 যোগ হচ্ছে 80। আচ্ছা তোমাদের দিয়ে কোনো ক্যালকুলেশন আমি করাবো না, তোমাদের দিয়ে ক্যালকুলেশন করলে আমি কনফিউজ হয়ে যাই। 4600 বাই হচ্ছে 46, তাহলে হচ্ছে কনসেপ্টটা বলি। অ্যাটম ইকোনমি মানে কি? যে ফিল করতে পারছে সে খুবই ভালো, আর যে ফিল করতে পারে না সে বুঝতে পারবে। এন্ড অফ দ্য ডে হোয়াট ম্যাটার্স তুমি আনসার করতে পারছো কিনা। সো অ্যাটম ইকোনমি মানে হচ্ছে এইটা, যে মোট উৎপাদের সাপেক্ষে আমার কাঙ্ক্ষিত উৎপাদ আসলে কত পার্সেন্ট সেটা আমাদেরকে অ্যাটম ইকোনমি বোঝায়। তাহলে মোট উৎপাদের সাপেক্ষে বের করলে হয়, মোট বিক্রয়ের সাপেক্ষে বের করলে হয়, কারণ একটা বিক্রয়ের সময় বিক্রয় এবং উৎপাদ আসলে একই পরিমাণে থাকে, তাই তো? সো আমাদের এখানে দুটো প্রসেস দেওয়া আছে। আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে ইথানল। আমাদেরকে জিজ্ঞেস করছে যে এই ইথানলের ক্ষেত্রে দুটো প্রসেসের মধ্যে কোনটা গ্রিক কেমিস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ। আমি প্রথমটা ক্ষেত্রে অ্যাটম ইকোনমি বের করছি, সেম গোস ফর দ্য সেকেন্ড ওয়ান। সো কোনটা অ্যাটম ইকোনমি বেশি? 51% অ্যাটম ইকোনমি প্রথমটা, যেটা বেশি। সো যেহেতু এটা বেশি তার মানে হচ্ছে এটা বেশি গ্রিক কেমিস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ। কেমন বের করছি? উপরে হচ্ছে আমার কাঙ্ক্ষিত উৎপাদ, যেহেতু 2 মোল আছে 2 মোল দেখে 2 মোল করছি। আর নিচে মোট উৎপাদ নিলেও হয়তো আমার কাছে মনে হয়েছে এটা ইজি, আমার গ্লুকোজের আণবিক গঠন করতে জন্য আমি গ্লুকোজটা নিচ্ছি, এটা একই কথা। আর তারপরে হচ্ছে এখানে অ্যাটম ইকোনমি কি হলো 46, তারপর হচ্ছে নিচে কি মোট উৎপাদ হচ্ছে এটা 46 প্লাস এটা হচ্ছে পটাশিয়ামের 39.1, একই কথা। আর এখানে হচ্ছে 80। ওকে, তারপর হচ্ছে এই প্রশ্নটা লিখলাম। তোমারে বলছে ভাই 39 আর 80 কেন যোগ করলেন? তোমরা এই যে পটাশিয়াম ব্রোমাইডের আণবিক ভরটা বের করছি, পটাশিয়ামের 39, ব্রোমিনের হচ্ছে 80, এইগুলো যোগ করো। শুরু মারতে বাবা এই প্রশ্নগুলো করুন না, 90 প্রশ্নগুলো করুন, এগুলো ফানি প্রশ্ন। পার্সেন্টেজে হবে না? হ্যাঁ পার্সেন্টেজে হয়। তুমি যদি 100 দিয়ে গুণ করো, 100 দিয়ে গুণ না করলে পার্সেন্টেজে হয়। ঠিক আছে প্রশ্ন? কাঙ্ক্ষিত বুঝবো কেমনে? কাঙ্ক্ষিত বুঝবো প্রশ্নে বলা থাকবে কাঙ্ক্ষিত বুঝবো, অথবা আকার ইঙ্গিতে বলা থাকবে কাঙ্ক্ষিত বুঝবো। যেমন ধরো এখানে রিঅ্যাকশনটাতে ভাই আমি দুই ক্ষেত্রে দেখছি ইথানল তৈরি করছে, তাহলে কাঙ্ক্ষিত তো এখানে লিখে দিয়েছি ইথানল উৎপাদনের কোন পদ্ধতি, তাহলে তুমি কি তৈরি করছো? ইথানল উৎপাদন তৈরি করতেছো। তো ফ্যাক্ট হচ্ছে যে প্রশ্নে এমন কোনো সোর্স নাই, তুমি চিন্তাও থাকবে, তুমি সেখানে বুঝে নিতে পারবা যে এখানে আমার কাঙ্ক্ষিত হচ্ছে এটা বুঝে আমরা আমি করি কিছু। যারা স্মার্ট তারা এই প্রশ্নটা দেখে ক্যালকুলেশন করার আগে আনসারটা বুঝা যায়, বা আনসারটা বুঝা উচিত, মানে এটা বোঝা খুবই সহজ। এই প্রশ্নটা না করে করেও বোঝা যায় যে কোনটা বেশি গ্রিন হয়। খনিজ থেকে নিষ্কাশন করা হয়, মানে কাঙ্ক্ষিত হচ্ছে টাইটেনিয়াম, বুঝতে পারছো? তুমি টাইটেনিয়াম নিষ্কাশন করবা, সেখানে তোমার কাঙ্ক্ষিত তো টাইটেনিয়াম। এখন আমাকে বলছে যে দুটো বিক্রিয়া, একটা টাইটেনিয়ামের অক্সাইডের সাথে ম্যাগনেসিয়ামের রিঅ্যাকশন, আর এটা শুধু টাইটেনিয়াম অক্সাইডকে হিট দিয়ে টাইটেনিয়াম তৈরি করা, কোন পদ্ধতিটি গ্রিন হয়? ওকে, সবাইকে প্রশ্ন বলা হয়েছে। So all of you done with the question? Okay, done. Good. তাহলে আমরা কি করব? ওই অ্যাটম ইকোনমি বের করব। প্রথমটা অ্যাটম ইকোনমি মানে কি? আমাদের কাঙ্ক্ষিত টাইটেনিয়াম। টাইটেনিয়ামের ভর হচ্ছে 46। এই খুব বেশি প্যানিক হয় না, তুমি প্যানিক। দুইতে টাইটেনিয়ামের ভরটা দেওয়া ছিল 46। যদি প্রশ্নটা দেখো দেখবে ওরা প্রশ্ন দিয়ে দিয়েছে যে টাইটেনিয়াম এটার ভর হচ্ছে 46। আর নিচে কি হবে? 46 প্লাস এই যেখানে 2 আছে 2 ইনটু এই ম্যাগনেসিয়াম কত? 24। আর এখানে অক্সিজেন কত? 16। আর চাইলে 100 দিয়ে গুণ করতে পারো। তুমি 88% কত পার্সেন্ট আসে? না তোমাদের উপরে আসলে আমি ভরসা করি না। সো আমি আমার উপর ক্যালকুলেশন করি 46 চলছে 5%। তো এই হচ্ছে আমাদের, আচ্ছা এটাকে নিয়ে 48, ওকে 48 48 এর ক্ষেত্রে কত আছে? 46 দেওয়া ছিল বোধহয় বইয়ে, তোমরা এসে টেক্সটে দিতে পারে। আচ্ছা 48 দেব, 40 5। এখানেও কাঙ্ক্ষিত টাইটেনিয়াম, সো 48, আর নিচে হইতেছে 48 প্লাস দেখো অক্সিজেন কত? 32 ইনটু কত? 100। তাহলে এখানে থাকে হচ্ছে 32, 60%। তাহলে কোনটা বেশি গ্রিন? নিচেটা বেশি গ্রিন। আমরা আনসার পেয়ে গেলাম, কারণ কি? অ্যাটম ইকোনমি ইজ হায়ার। তো যেহেতু অ্যাটম ইকোনমি বেশি, তার মানে দ্বিতীয়টা হচ্ছে বেশি সবুজ, বেশি গ্রিন। ব্যবহার, নিরাপদ রাসায়নিক পদার্থ উদ্ভাবন, নিরাপদ দ্রাবক ব্যবহার, তারপর হচ্ছে শক্তি দক্ষতা পরিকল্পনা, নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার, ন্যূনতম উপজাত সৃষ্টি, এগুলো তোমরা করে নিবা। আমরা হচ্ছে তোমাদেরকে আরেকটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে লিখে নাও ই ফ্যাক্টর। সবাই এটা লিখে নাও ই ফ্যাক্টর, ই ফ্যাক্টর। এখন প্রশ্ন হচ্ছে ভাই হোয়াট স্ট্যান্ডস ফর ই, মানে ই আসলে কি? সো ই ফ্যাক্টর মানে হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। ই মানে হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এখন ই ফ্যাক্টর জিনিসটা কি? এটা হচ্ছে অ্যাটম ইকোনমির একটু বিপরীত রাশি। বিপরীত রাশি হতেছে দেখো অ্যাটম ইকোনমি দিয়ে বোঝায় যে প্রসেসটা কতটুকু গ্রিন কি গ্রিন না, এটা বোঝায়। যত বেশি তত ভালো। তুমি ই ফ্যাক্টরের ইকুয়েশন লেখা করছো, মোট বর্জ্যের ভর, দ্য মাস অফ টোটাল ওয়েস্ট বাই মোট উৎপাদন। তাহলে উপরে হচ্ছে মোট বর্জ্যের ভর আর নিচে হচ্ছে মোট উৎপাদন। তাহলে ই ফ্যাক্টর এই ইকুয়েশন থেকে তোমার কাছে কি মনে হয় বেশি হলে ভালো না কম হলে ভালো? মারিয়া একটা বলছে ভাই গোসারের বইয়ে তো বিক্রিয়কের ভর দিয়ে ভাগ করছে কেন? মারিয়া তুমি এতক্ষণ ধরে অবশ্যই ক্লাসে ছিল না, ভাইয়া ক্লাসে থাকলে তুমি এই প্রশ্নটা করতে না। তাই বিক্রিয়কের মোট ভর আর উৎপাদনের মোট ভর তো একই।
হুট করে ক্লাসে এসে ঠাস করে একটা প্রশ্ন করে দাও, পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট না জেনে, এগুলো তো খুবই আনফরচুনেট। তো দেখো, অ্যাটমিকোনমি বোঝায় যে মোট উৎপাদের সাপেক্ষে কাঙ্ক্ষিত উৎপাদ বেশি না কম, সেটা বোঝাইতেছে অ্যাটমিকোনমি। আর ইফেক্টর দিয়ে বোঝায় মোট উৎপাদের সাপেক্ষে বর্জ্যের পরিমাণ বোঝায়। আবার বলতেছে যে অ্যাটমিকোনমি দিয়ে বোঝাই হইতেছে মোট উৎপাদের সাপেক্ষে কাঙ্ক্ষিত উৎপাদের পার্সেন্টেজ, আর ইফেক্টর বোঝা হইতেছে মোট উৎপাদের সাপেক্ষে বর্জ্যের পার্সেন্টেজ। তাহলে অ্যাটমিকোনমি বেশি হলে আমাদের জন্য ভালো, আর ইফেক্টর হইতেছে কম হলে আমাদের জন্য ভালো। ওকে, তো সবাই লিখে নাও যে ইফেক্টর যদি কম হয়, দেখো ইফেক্টরের মান যত কম হয় শিল্প ইউনিটটি তত মানসম্মত এবং গ্রিন কেমিস্ট্রি মানসম্মত হয় না, বুঝে গেছো? সবাই ফর্মুলাটা লিখে নাও, এবং লিখে নেওয়ার পরে এই কিছু লিখতে হবে না, জাস্ট ফর্মুলাটা লিখে নাও। ইউজুয়ালি এটাকে পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করা হয় না, ইউজুয়ালি হয় না, ভগ্নাংশ দিয়ে প্রকাশ করা হয়। পার্সেন্টেজ দিয়ে করলেও কোনো ক্ষতি নেই, চাইলে করতে পারো, কোনো কারণ নেই, বাট ইউজুয়ালি আমরা ভগ্নাংশ লিখি। একজন বলছে ভাই অ্যাটমিকোনমি থেকে 100 থেকে মাইনাস করলে কি ইফেক্টর পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়, যদি এটাকে তুমি পার্সেন্টেজে প্রকাশ করো। যদি 100 থেকে মাইনাস করো সেক্ষেত্রে হয়। তবে এখানে কিছু কথা আছে। আমি বলছে বর্জ্যের ভর মানে, বর্জ্যের ভর মানে ময়লার ভর, যেটা আমরা চাই না, অনাকাঙ্ক্ষিত। সবার কি ইকুয়েশনটা লিখে আছে? কোনো প্রশ্ন নাই। তুমি হয়তো বা এখানে মোট উৎপাদের ভরের বদলে মোট কাঙ্ক্ষিত ভরের একটা, এই নিচে আমরা বলতেছি কমেন্ট করা বন্ধ করো, লেখা বন্ধ করো, কথাটা মনোযোগ দিয়ে শুনো। এটা একটা কন্ট্রোভার্সিয়াল কথা। সেটা হচ্ছে কোনো কোনো বইয়ে দেখবা বা কোথাও এরকম পেলেও পেতে পারো, সেটা হচ্ছে যে এইখানে উৎপাদের মোট ভর না নিয়ে ওরা কাঙ্ক্ষিত মোট ভর নিচ্ছে। তো আমাদের আসলে উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হইতেছে সেইখানে কত পার্সেন্ট উৎপাদ তৈরি হয়, বর্জ্য তৈরি হয়, ওয়েস্ট তৈরি হয়, সেটা বের করা। এটা আমরা বের করতে চাই। এখন তুমি যদি সেটা মোট উৎপাদের সাপেক্ষে বের করো তাহলে এটা মান পাবো। আর যদি কাঙ্ক্ষিত উৎপাদের সাপেক্ষে বের করো তাহলে আমরা আরেকটা মান পাবো, দুটা মান অবশ্যই সমান হবে। আবার বলতেছি সেটা হচ্ছে তুমি এই যে এবারে ব্লক করে দেখো, তাহলে আবার বলতেছি না, অনেক কনফিউজ হয়ে যাবে। তো যে কনফিউজ হলা তারাই বলতেছি যে এটা যদি কোনো বইতে করতে চাও হয়তো প্যারা খাবা, মনে হবে যে ভাই একটা পড়াইছে বইতে তো অন্য একটা আছে। ডিফারেন্স হচ্ছে ইফেক্টর জিনিসটা হইতেছে আমি বর্জ্যের পার্সেন্টেজ বের করবো, বর্জ্যের পার্সেন্টেজ। সো বর্জ্যের পার্সেন্টেজ বের করবো কিসের সাপেক্ষে? যে কোনো পার্সেন্টেজ বের করতে গেলে তো আমাকে একটা ইয়া লাগে, একটা প্ল্যাটফর্ম লাগে, তার সাপেক্ষে বের করতে হবে। সো আমি তোমাদেরকে দেখাচ্ছি মোট উৎপাদের সাপেক্ষে বর্জ্যের পার্সেন্টেজ বের করবো, মোট উৎপাদের সাপেক্ষে। কিন্তু কথা হচ্ছে কোনো কোনো বইয়ে তুমি দেখবা এখানে মোট উৎপাদ না দিয়ে কাঙ্ক্ষিত উৎপাদ আছে। এখন একটা হচ্ছে মোট উৎপাদের সাপেক্ষে পার্সেন্টেজ, একটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের সাপেক্ষে পার্সেন্টেজ। কিসের পার্সেন্টেজ? বর্জ্যের পার্সেন্টেজ। কখনো দুটো সমান মান হবে, ভ্যালুটা কখনো সমান হবে না। কিন্তু আমাকে বলো তো, ভ্যালু সমান না হইলেও যে সেন্সটা আমরা যেটা বের করতে চাচ্ছি সেইটা কি সেম টাইপের হয়? ভ্যালু কখনোই সমান হবে না, বাট সেন্সটা কি সেম? একটা হচ্ছে মোট উৎপাদের সাপেক্ষে বর্জ্যের পার্সেন্টেজ, আরেকটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের সাপেক্ষে বর্জ্যের পার্সেন্টেজ। দুইটা ভ্যালু অবশ্যই আলাদা, ভ্যালু কখনোই সেম হবে না, মান কখনোই সেম হবে না। বাট তুমি যেটা প্রকাশ করতে চাচ্ছ, তুমি প্রকাশ করতে চাচ্ছ বর্জ্য বেশি পরিমাণে বর্জ্য কম পরিমাণে, এটাই প্রকাশ করতে চাচ্ছ। তাইলে দুইটার কিন্তু সেন্স সেম, দুইটার সেন্স একদমই সেম। এরপরে ডিফল্ট কোশ্চেন যে ভাই এক্সামে কোনটা মানে অটোমেটিক্যালি কোশ্চেনটা মনে চলে আসে যে এক্সামে কোনটা। সো এক্সামে যদি এমসিকিউ আসে, যদি এমসিকিউ আসে তাহলে হচ্ছে তুমি যে কোনো একটা দিয়ে আনসার দিলে যাবে। কখনোই এমন হবে না যে এমসিকিউ আসছে দুইটা দিয়ে বেরেছে প্রশ্নগুলো, এরকম কখনোই হবে না। তো ফ্যাক্ট হচ্ছে এক্সামে এমসিকিউ আসলে যেটা দিয়ে মিলবে সেটা দিয়ে করবে। আর যদি সিকিউতে আসে তাহলে যে কোনো একটা দিয়ে করে নাম্বার পাবা, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার আর্নিংস আমি যদি মান্থলি বের করি আর যদি উইকলি বের করি তাইলে ভাই মান সেম হবে না, মান তো আলাদা হবে। যে প্রতি সপ্তাহে আমি কত টাকা আর্ন করি আর প্রতি মাসে কত টাকা আর্ন করি, অবশ্যই বিটুইন দিকে ডিফারেন্ট ভ্যালুস। কিন্তু আমি যেটা বের করতে চাচ্ছি যে হাউ মাচ আই আর্ন, এইটা তো আসলে বোঝা যাচ্ছে বেশি আর্ন করি না কম আর্ন। উইকলি হোক একটা মান পাবো, যদি হচ্ছে আমি মান্থলি বের করি তাহলে আরেকটা মান। সো ক্ষেত্রে এটা সেম ভ্যালু হবে না, সেম সেন্স থাকে। এই ম্যাথমেটিক্যাল অনেক কথা ইফেক্টের বইয়ে পাবো না, যদি ইফেক্টের বইয়ে না পাবো কোনো সমস্যা নেই, আমি যেটুকু পড়াচ্ছি সেটুকু শেখানো তাহলেই হবে। I'm done with the question. একজন দিকে ইফেক্টরের ভ্যালু কত বের করতে বলছে, তাহলে আমি যদি ই ফ্যাক্টরের ভ্যালু বের করতে চাই তাহলে হচ্ছে এইটা, এই হচ্ছে আমাদের ই ফ্যাক্টর। এই ই ফ্যাক্টর মানে কি? আমাদের উপরে বর্জ্যের ভর, বর্জ্য এইচসিএল, এইচসিএল এর ভর হচ্ছে 36.5। দেখো এটা দেখো, আর নিচে হচ্ছে আমার কাঙ্ক্ষিত উৎপাদ না মোট উৎপাদ। আবার বলি আমি নিজেই আছে, আমি কখনো কখনো এই ম্যাথটা করার সময় হচ্ছে মোট উৎপাদ নেই, আমি কখনো কখনো করার সময় হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ নেই, দুটোটা আমি নেই, তোমার যেটা ভালো লাগে সেটা। সো এখানে হবে হচ্ছে এটা ভর কত, আর হচ্ছে 1 2 3 3 বার হচ্ছে 36, আর এখানে হাইড্রোজেন হচ্ছে 2 3 3 আর 2 হচ্ছে 5 6 6, আর যোগ হচ্ছে অক্সিজেন হচ্ছে 16, তাহলে এখানে থাকে 58 আর হচ্ছে 36.5। দেখো since this is a written question you are free, তুমি চাইলে এখানে হচ্ছে নোট নিতে পারো, তুমি চাইলে কাঙ্ক্ষিত নিতে পারো, তুমি যেটা নাও সমস্যা নেই, দুটোটাই হচ্ছে রিটেনের জন্য সঠিক উত্তর বলে বিবেচিত হবে। তাহলে উপরে হচ্ছে 36.5 আর নিচে হচ্ছে 58 প্লাস 36.5, এখানে আসছে 0.38। এই হচ্ছে আমাদের আনসার।
ডালেন ফোনটা বলছে 100 দিয়ে গুণ হবে না, 100 দিয়ে নরমালি ইফেক্টিভ গুণ করে না, করলে করতে পারো, বাট সবকিছুর তো একটা কনভেনশন আছে, সবকিছুর তো একটা আসলে নিয়ম আছে। সো ইউজুয়ালি এটা হচ্ছে আমাদের 100 দিয়ে গুণ করে না। তাহলে এই ছিল আমাদের গ্রিন কেমিস্ট্রি। সো গ্রিন কেমিস্ট্রি পুরো কনসেপ্টটাকে আমি রিভিউ করে দিই, যারা বুঝছে ভালো কথা, যারা বুঝছে না শুধু মুখস্থ করবা। গ্রিন কেমিস্ট্রি আমাদের কি বলে? গ্রিন কেমিস্ট্রি আমাদের বলে হচ্ছে যে ম্যাক্সিমাম প্রোডাকশন মিনিমাম পলিউশন। এই যে আমাদের এখানে একটা অংশ হয়ে গেছে, এখন এটা মনে করো না যে সেটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে দেখে বাকি যে চারটা আছে এই চারটা খুব তাড়াতাড়ি শেষ হবে, এটা কিন্তু আসলে না। তো সবুজ রসায়ন কি? ম্যাক্সিমাম প্রোডাকশন মিনিমাম পলিউশন, খুবই ভালো কথা। সবুজ রসায়ন মূলনীতি কয়টা? 12টা। এই 12টা মূলনীতির মধ্যে প্রথমটাই হচ্ছে আমাদের হচ্ছে অ্যাটমিক ইকোনমি সর্বোচ্চ করব। অ্যাটমিক ইকোনমি কি জিনিস? অ্যাটমিক ইকোনমি হচ্ছে যে মোট উৎপাদের সাপেক্ষে বা মোট বিক্রয়ের সাপেক্ষে উৎপাদের খরচ যে বিক্রয়ের খরচই আমাদের কাঙ্ক্ষিত উৎপাদন করে পার্সেন্টেজ বলা হয় অ্যাটমিক ইকোনমি। এটা বেশি হলে আমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? সো কয়টা আমরা ফর্মুলা দেখলাম অ্যাটমিক ইকোনমি বের করার, কিছু ম্যাথ প্র্যাকটিস করলাম। আগে ফ্যাক্টর হইতেছে যে মোট উৎপাদের সাপেক্ষে বর্জ্য। সো মোট উৎপাদের সাপেক্ষে বর্জ্যের বর্জ্য যদি বের করি, এখানে তো প্রথম উৎপাদ বলে HCl যোগ হলো কেন? এখানে তো প্রথমটা উৎপাদ হলে HCl যোগ হলো কেন? জালিম তাবাসসুম HCl উৎপাদ, আবার এটা উৎপাদ, কিন্তু আমার এটা কাঙ্ক্ষিত উৎপাদ, সেটা আমাকে জিজ্ঞেস করছে। তোমরা এখন মনে বুঝবে, ও মনে করতেছে এটা খালি উৎপাদ, এটা উৎপাদ, ভাই দুটোটাই উৎপাদ। কিন্তু ওরা বলতেছে এটা আমি চাই, এটা আমার কাঙ্ক্ষিত, এটা আমার বর্জ্য। বর্জ্য তো একটা উৎপাদ, তাই না? বর্জ্য তো উৎপন্ন হয়েছে। ভাই কাঙ্ক্ষিত বলে কোনটার মান বসানো? কাঙ্ক্ষিত বলে তুমি হইতেছে এখানে ইয়ার মানটা বসাইতা, শুধু এই মানটা বসাইতা। একজন জিজ্ঞেস করছে 58 কই থেকে পাইছে, এই যে এটা নবী বলেছে 58। এগুলো নিজে নিজে যদি ফাইন্ড আউট করো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, বুঝছো? আমি করে দিলে তো করা হয়ে গেল, তুমি অলওয়েজ আমার উপর ডিপেন্ডেন্টই থাকবে। একটা ম্যাথে 58 বসানোর জায়গা আর কোথায় আছে? এখানে কয়টা যোগই আছে যেখান থেকে 58 আসে? কোনটা বর্জ্য সেটাকে সবসময় বলে দিবে অথবা হিন্ট থাকবে, এমন কিছু থাকবে যেটা তুমি বুঝে নিতে পারবে। তোমরা যদি এখানে এত প্রশ্ন করো এই সহজ টপিকে, তাহলে তো তুমি সামনে তুমি যেখানে যাবো সেখানে প্রশ্ন করে ফারাই দিবে। ওকে, এবার হচ্ছে সেকেন্ড টপিক, কেমিক্যাল কাইনেটিক্স, রাসায়নিক গতিবিদ্যা। একজন জিজ্ঞেস করছে ডান পাশের গুলো কি উৎপাদ? হ্যাঁ, তুমি দেখবা তুমি হচ্ছে যদি উৎপাদ বিক্রয় চিনতে কষ্ট হয় তাহলে একটা কাজ করবে, খাতাটাকে এরকম সোজা করবে, সোজা করে তারপরে তোমার দুই হাত প্রসারিত করবা, খাতার দিকে তাকায়। দুই হাত প্রসারিত করতে গিয়ে মনে মনে বোঝানোর চেষ্টা করবা যে আমি ডান হাত কোনটা, আমি কোন হাত দিয়ে ভাত খাই। সো তুমি যখন ফাইন্ড আউট করে ফেলা, খুব ইম্পর্টেন্ট কিন্তু, তুমি যখনই ফাইন্ড আউট করে ফেলা যে তুমি কোন হাত দিয়ে ভাত খাও, যদি সেটা ভুলে গিয়ে থাকো তাহলে আমরা বলবো ভাতের প্লেট সামনে দিয়ে যাবে, বুঝছো? আমি যখন ভাতের প্লেট সামনে দিবে তখন দেখবা ন্যাচারালি কোনো একটা হাত ভাতের প্লেটে চলে যাবে। তুমি ডান হাত কিন্তু শিখে গেছো, এটা খুব ইম্পর্টেন্ট যে জানা শেখা। জানা শিখে গেলা, তারপরে তুমি দেখবা যে হতেছে আমার হাতের ডান দিকে কোন অংশটুকু আছে, তোমার হাতের ডান দিকে যে অংশটুকু আছে সেগুলো হচ্ছে খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো? খুবই ইম্পর্টেন্ট, এই চাইলে এটা এখনই করে ফেলো। এবার আসলে হচ্ছে কাইনেটিক্স, মানে আমাদের এই পুরো হোল টপিকটাকে বলা হয় কেমিক্যাল কাইনেটিক্স। কেমিক্যাল কাইনেটিক্সের ফার্স্ট টপিক হচ্ছে রিঅ্যাকশন রেট। এখন রিঅ্যাকশন রেট বলে, রেট অফ রিঅ্যাকশন বলে, তারপরে হচ্ছে কি বলে, রেট অফ রিঅ্যাকশন, রিঅ্যাকশন রেট, বিক্রিয়ার গতি, বিক্রিয়ার হার, এরকম অনেক কিছু বলে, বুঝছো? এখন আমরা যদি একটু প্রশ্ন করি যে হচ্ছে রেট অফ রিঅ্যাকশন আসলে হচ্ছে কোনটা? সো রেট অফ রিঅ্যাকশন মানে হচ্ছে, আমি তো ফিজিক্সের ভাষায় বলি, ফিজিক্সে তোমরা গতি পড়ছো না? সো ফিজিক্সে যেরকম গতি এখানে সেরকম হচ্ছে এটাও কেমিস্ট্রির গতি আর কি। বিক্রিয়ার হারও বলে, দেখো বিক্রিয়ার গতিও বলে, কোনো কোনো জায়গায় লেখা আছে যে বিক্রিয়ার গতি, বিক্রিয়ার বেগ। সো আমি বেগ শব্দটা নিয়ে দিই তাহলে আমার জন্য বুঝে দেওয়া হচ্ছে। তো বেগ মানে কি? ফিজিক্সে বেগ বের করার সময় কি করতে? সময়ের সাথে স্মরণের হার বের করতাম না? মানে সময়ের সাথে স্মরণের হারই তো বেগ ছিল ফিজিক্সের ভাষায় বেগ, কারণ সেখানে একটা বস্তুর অবস্থার পরিবর্তন হইতো। এখন একটা বস্তুর যখন অবস্থার পরিবর্তন হইতো তখন সময়ের সাথে সে কতটুকু অবস্থার পরিবর্তন হইতো সেইটা দিয়ে আমরা হতেছে বের করতাম। আজকে কেমিস্ট্রির একটা বিক্রিয়ার সময় কি অবস্থার পরিবর্তন হয়? কি মনে হয়? মানে হোয়াট ডাজ দ্য চেঞ্জ ডিউরিং এ কেমিক্যাল রিঅ্যাকশন? কেমিক্যাল রিঅ্যাকশনে কি চেঞ্জ হয়? দ্য কনসেন্ট্রেশন চেঞ্জেস, রাইট? ঘনমাত্রার পরিবর্তন। ফিজিক্সে যেমন কোনো বস্তু গতিশীল থাকলে তার অবস্থার পরিবর্তন হয়, স্মরণ হয়, কেমিস্ট্রিতে যখন কোনো রিঅ্যাকশন হয় তখন তার কনসেন্ট্রেশন চেঞ্জ হয়, কনসেন্ট্রেশন চেঞ্জ হয়। তাহলে ওইখানে সময়ের সাথে স্মরণের হারকে আমরা বলতাম হচ্ছে ফিজিক্সের বেগ, আর এখানে সময়ের সাথে ঘনমাত্রার পরিবর্তনকে বলি আমরা কেমিস্ট্রির বেগ। অর্থাৎ ঘনমাত্রা হ্রাসের পরিমাণ বা উৎপাদের ঘনমাত্রা বাড়বে, বিক্রিয়কের ঘনমাত্রা কমবে। সো মেইন কথা হচ্ছে যে ঘনমাত্রা পরিবর্তনের হার, সবাই এটুকু লিখো। এটাকে তো চেঞ্জ মানে হইতেছে বিক্রিয়ক কনভার্ট হয়ে উৎপাদে পরিণত হয়। তাহলে বুঝতেই পারছো বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমতে থাকে, উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে, এই হচ্ছে। এবং ঘনমাত্রা চেঞ্জ হয় মানে কি, যে এটা আস্তে আস্তে কমবে, এটা আস্তে আস্তে কমবে, আমি ডাউনলোড দিচ্ছি, এটা আস্তে আস্তে বাড়বে, এটা আমি তাহলে একটা বিক্রিয়ার সময়, কেমিক্যাল রিঅ্যাকশনের সময় the change of concentration with respect to time, যারা ইংলিশ ভাষায় আছে বলে দিচ্ছে change of concentration with respect to time, এটাকে আমরা বলি রিঅ্যাকশন লাগানো আছে, ঠিক আছে? ওকে, ভালো কথা। এখন এই চেঞ্জটা তো দুজনেই দেখো, মানে বিক্রিয়কের তো হয়, বিক্রিয়কের কনসেন্ট্রেশন কমে এন্ড প্রোডাক্টের কনসেন্ট্রেশন তো বাড়ে। সো যে কোনো একটা দিক থেকে রেট বের করা যায়। তুমি চাইলে এইটার রেট, এটার ঘনমাত্রা দিয়ে বের করতে পারো, তুমি চাইলে এইটার ঘনমাত্রাও বের করতে পারো, মানে দুটো ঘনমাত্রা দিয়ে বের করা যায়। তো তোমাদেরকে আমি কিছু দেখাচ্ছি,
এরকম একটা রিয়েকশন, সবাই এরকম একটা রিয়েকশন দেখে নাও, এ থেকে বি তৈরি হচ্ছে। আচ্ছা, একটু লেখা আগে সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনো তো, খাতায় লিখো না, কমেন্ট করো না। সময়ের সাথে ঘনমাত্রার পরিবর্তন। আজকে নেগেটিভ ভ্যালু তোমার কাছে কি মনে হয়? নেগেটিভ? না, কখনোই কিন্তু নেগেটিভ হওয়া পসিবল না, কখনোই নেগেটিভ হবে না ভাই। হয় বিক্রি থেমে আসে, তো বিক্রি থেমে আসে মানে থেমে আসে, এর বেশি তো হওয়ার কিছু না, সেটা কখনোই কিন্তু নেগেটিভ হবে না। এখন এটুকু পরে আসবো, তোমাদেরকে একটা নর্মাল জিনিস বুঝাই। বেসিক সায়েন্সে ধরো কোনো কিছু শুরুতে 10 মোলার ছিল, তারপরে সময়ের সাথে 8, এরপরে 5, তারপরে 3, এরকম ঘনমাত্রা 10 মোলার, 8 মোলার, 5 মোলার, 3 মোলার। আমরা যখন চেঞ্জ বের করি, আর কি ডেল্টা বের করি, ফিজিক্সের চরম মঙ্গল হয়, বা কেমিস্ট্রিতে তো ওরকম কিছু হয় না ভাই। ফিজিক্সের সাথে মিল রেখে শুরুতে ডেফিনেশনটা বসে দেখে সবই ফিজিক্সের সাথে মিল ব্যবহার করবো। আচ্ছা, ডেল্টা বের করার নিয়ম নাকি নর্মাল নিয়ম নাকি? নর্মাল নিয়ম হচ্ছে শেষ দশা মাইনাস আদি দশা, তাই না? তাহলে আমি যদি এখানে প্রথম দুইটার ক্ষেত্রে ডেল্টা বের করতে চাই, তাহলে কিন্তু 10 - 8 হবে না, কি হবে? 8 - 10। এটা কিন্তু নর্মাল কেস। তাহলে এখানে ডেল্টা মানে কি? ডেল্টা মানে হচ্ছে -2। সো নর্মালি যখন আসলে তুমি চেঞ্জ বের করো, আমরা অনেক সময় কিন্তু এটা ফলো করি না। ম্যাথমেটিক্স পড়ার সময় দেখবো তোমরা অনেকে আছো যে চুষটাস তোমার মনে মনে হিসাব নিকাশ করে 2 বসাবে এখানে, যদি কখনো মান দরকার হয়। কিন্তু যদি মান দরকার হয় আমরা মনে মনে হিসাব নিকাশ করে জাস্ট বসাই দিই। কিন্তু একেবারে যদি বেসিক সায়েন্স বলি, তুমি যদি একেবারে বাচ্চা পিতা আর কি, মানে এরকম ন্যাকামি করতে, যখন ন্যাকামি করছো না কিছু, মানে তুমি ন্যাকামি করতা, তখন কি করতে হতো? নতুন নতুন শিখছে ডেল্টা বের করা, তাহলে আমাকে তো স্যার শিখাইছে শেষ দশা মাইনাস, তো শেষ দশা মাইনাস আদি দশা, সেক্ষেত্রে বের করতে গেলে কিন্তু এখানে ডেল্টার মানটা কিন্তু -2 আছে। আমরা বড় হয়ে যাওয়ার পরে এগুলো আমরা অমিট করে জাস্ট ডিরেক্টলি মানতে বসাই দিই। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা করি, যত বড় হই তত এরকম ম্যাচুরিটি আমাদের মধ্যে আসে। তো ফ্যাক্ট হচ্ছে, তুমি মনে রাখবা সেটা হচ্ছে যে রেট কিন্তু কখনো মাইনাস হয়, রেট কখনোই মাইনাস না, রেট সবসময় পজিটিভ, কেমিক্যাল রেট সবসময় পজিটিভ। কিন্তু বিক্রিয়ক তো কমে, তাই না? তুমি জানো যে রিঅ্যাক্ট্যান্ট কমে। আচ্ছা, তাইলে ভাইয়া আমি যদি রিঅ্যাক্ট্যান্টের ঘনমাত্রার চেঞ্জ বের করি অ্যাকর্ডিং টু দ্য বেসিক ল, এর ভ্যালুটা কি প্লাস মানে মাইনাস? মানে আমি বের করতে চাচ্ছি এইটা ডেল্টা অফ এ এর কনসেন্ট্রেশনের চেঞ্জ, কিসের রেসপেক্টে? টাইমের রেসপেক্ট। এখন তুমি তো বাদ চাইবে, সো এই যে ডেল্টা অফ এ, তোমরা কি বুঝছো যে এর মধ্যে একটা মাইনাস ভ্যালু অটোমেটিক্যালি আসবে? কেন মাইনাস আসবে? সাবিয়া বিনতে ক্লাস বলেছে। কেন ভাই এই সব জিনিস কেন তোমরা বুঝো না? এটা মাইনাস কেন? বিক্রিয়ক কমে যাচ্ছে, কোনো জিনিস যখন কমে যায় তখন তার ডেল্টা সবসময় মাইনাস, কারণ শেষ দশা তো ছোট। বিক্রিয়ক 10 থেকে 8, 8 থেকে 6, 6 থেকে 3, 3 থেকে এরকম হয়। তাহলে কোনো জিনিস যখন কমে যায় তখন তার ভ্যালুটা নেগেটিভ। তাহলে যে ডেল্টা এর মধ্যে কিন্তু নেগেটিভ অলরেডি আছে, আমি দেখতে পাচ্ছি না কিন্তু। গুড। কিন্তু আমি জানি ডেল্টা কত মাইনাস, সো ওইখানে যেটা মাইনাস অটোমেটিক্যালি চলে আসবে, সেই মাইনাসটাকে কারণ ধরে প্লাস করার জন্য আমি একটা এক্সট্রা মাইনাস। তোমাদের অনেক বন্ধুদের একটা গ্রুপ কনসেপ্ট থাকে যে ওরা মনে করে বিক্রিয়কের সাপেক্ষে হার মাইনাস। না ভাই, বিক্রিয়কের সাপেক্ষে হার মাইনাস হইতো, সেই মাইনাসকে জোর করে প্লাস বানানোর জন্য আমি এখানে একটা এক্সট্রা মাইনাস দিই। তবে এই মাইনাস ফর্মুলা নিজে মাইনাস, ম্যাথ করতে মাইনাস আমি না দিলেও হয়, কারণ যে ম্যাথ করতে গেলে আমরা সরাসরি সেল বসাই। আমি বলে দিই যে ম্যাথ করতে, তাহলে যে মাইনাস করো, ম্যাথ করো, তখন তোমরা মাইনাস বসাও, বসানো তোমরা ডিরেক্টলি ভ্যালু বসাও। তাহলে মাইনাসের সৌজন্যমূলক ম্যাথ করতে না দিলেও হবে। আর উৎপাদের সাপেক্ষে বের করতে চাই তাহলে ভাই কোনো সমস্যা নেই, ডেল্টা অফ বি উৎপাদের মডুলাস এমনিতে পজিটিভ আর উৎপাদ বাড়ে, বাই হচ্ছে ডেল্টা অফ টি, এটা হবে আমাদের রেটের ইকুয়েশন। এটা দিয়ে বের করতে যা হবে এটা দিয়ে বের করতে তাই হ্যাঁ মডুলাস দিলেও হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা বলো তো রেটের একক কি? আচ্ছা রেটের একক কি? উপরে কনসেন্ট্রেশনের একক আর নিচে হচ্ছে সময়ের একক। তাহলে কনসেন্ট্রেশনের একক বা সময়ের একক মানে হচ্ছে একক হচ্ছে এইটা, মোল পার লিটার পার সেকেন্ড, অথবা তোমরা অনেকে সরাসরি বলে মোলার পার সেকেন্ড, অনেকে এরকম বলে মোল পার লিটার মানে কি মোলার। তাহলে হচ্ছে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে একটা বিক্রিয়ার সময় বিক্রিয়কের সাপেক্ষে হার বের করা যায়, উৎপাদের সাপেক্ষে হার বের করা যায়। বিক্রিয়কের সাপেক্ষে বের করলে ফর্মুলা দেখানোর সময় আমাদের অনেক সময় পরীক্ষা বলে ফর্মুলাটা দেখ, তো যখন আমরা ফর্মুলা দেখাবো তখন এখানে একটা এক্সট্রা মাইনাস দিই ফর্মুলা দেখানোর সময়। তো ফর্মুলা দেখানোর সময় আমরা কি করি? জাস্ট একটা মাইনাস কেন দিই? সৌজন্যমূলক দিই, ইকুয়েশন থেকে আরো বেশি অ্যাকুরেট করার জন্য, অ্যাকুরেসি রেটটা ভালো করার জন্য। সেজন্য আমরা এখানে একটা মাইনাস দিই। এখন দেখো তুমি তো বুঝো এখানে ডেল্টা বলতে গড় বুঝায়, যেগুলো প্রশ্ন করছিল যে এটা কি গড় কিনা, এটা গড়। তো গড় মানে কি? ধরো তুমি 10 সেকেন্ড সময় নিলে, তো 10 সেকেন্ড সময়ের মধ্যে ঘনমাত্রার পরিবর্তনকে 10 দিয়ে ভাগ করলে সেটা পেলাম, তো সেটা তো ভালো মান না, কারণ প্রতি সেকেন্ডের রেট তো সমান থাকে। এই জন্য আমরা কি করি? ওই যে ডেল্টা দিই, ডি দিই। সো ডি বের করার সময় আসলে আমরা ওই কি বলে ক্যালকুলাস দিয়ে করি, ডিফারেন্সিয়েট করি, যেমন হচ্ছে মানটা আরো পুঙ্খানুপুঙ্খ অল্প জায়গার জন্য। মানে একটা বিক্রিয়া ধরো 10 মিনিট ধরে চলছে, এখন একজন জিজ্ঞেস একটা কিসের একক? হচ্ছে রেট, বিক্রিয়ার হারের একক। হারের একক কি? ঘনমাত্রার একক বাই সময়ের একক। সো এই হচ্ছে ঘনমাত্রার একক বাই হচ্ছে সময়ের একক। তোমরা যদি ওইটা বুঝতে তুমি এটা বুঝবা, এখানে x বলতে হচ্ছে উৎপাদের সাপেক্ষে বুঝাইছে, দেখো মাইনাস নাই, আর c দ্বারা বিক্রিয়কের সাপেক্ষে বুঝাইছে, এখানে হচ্ছে মাইনাস আছে, সবাই লিখে রাখবে। আগে যেটা লিখছিলে তাই, খালি ওইটা চেঞ্জটা একটু বড়, মানে যেটা বুঝতে যাচ্ছিলাম। ধরো জানি বলছে y ক্যালকুলাস। আচ্ছা, একটা বিক্রিয়া ধরো হচ্ছে 4 মিনিট ধরে চলছে, 4 মিনিট। এখন 4 মিনিটে তার ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে 10, ধরো যে 10 পরিবর্তন হচ্ছে, আর নিচে 4 দিয়ে ভাগ করবে। তোমার কি মনে হয় যে ওই 4 মিনিটে প্রতি মিনিটে সেম হারে ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে? সেম হারে ঘনমাত্রার পরিবর্তন হয় না। তাহলে তুমি আসলে যে মানটা বের করছো এখানে, সেটা আসলে গড়। এই যে এখানে যেগুলো বের করছি সেটা হচ্ছে গড়, এবং এর অ্যাকুরেসি কম। কিন্তু এখানে আমরা অল্প, যে ডি বলতে কি বুঝাই? কোড্রাটিক করবে না? সো ডি বলতে কোড্রাটিক করতে পরিবর্তন বোঝায়। এইখানে তো আসলে খুব বেশি ফ্ল্যাকচুয়েট হয় না, খুব বেশি চেঞ্জ হয় না, এই জন্য এই মানটা অ্যাকুরেট বেশি পায়। যেমন তুমি ঢাকা থেকে খুলনা গেছো, ধরো 6 ঘন্টা গেলা, ঢাকা খুলনা দূরত্ব ধরো 200 কিলোমিটার, তো আমি 200 কে 6 ঘন্টা দিয়ে ভাগ করলে যে ভেক্টর পাই, সো এই ভেক্টর আসলে কি ইন্ডিকেট করে? ইন্ডিকেট করে হচ্ছে এভারেজ ভেলোসিটি। কিন্তু হোয়াট ডু ইউ থিংক, তুমি যে বাসে গেছো,
মানে does this মানে did this bus always with the same speed? না, কখনো দেখবা যে the bus stopped, sometimes the bus was going around 100 and 120 km per hour. So এই জন্য হচ্ছে আমরা এখানে তোমার হচ্ছে ক্যালকুলাস আনি কোথা থেকে পরিবর্তন সাপেক্ষে এরকম দেখো। আর এখন দেখো মোল লিটার পার সেকেন্ড বা হচ্ছে মোলার পার সেকেন্ড। সো ম্যাথে কিন্তু সাপেক্ষে আমাদের আরো কিছু জিনিস দেখাতে আরো কিছু কথা আছে। আমি আরেকটা রিলেশন দিচ্ছি a b সেখান থেকে c প্লাস b বলি যেমন হতে পারে সব এখানে সিম্পল হবে না তাই না। সামি বলছে হয় c or x তোমার বইতে গুলো দেওয়া আছে যেমন রাখা দিয়েছি a b হচ্ছে আমাদের রিঅ্যাক্ট্যান্স c আর b হচ্ছে আমাদের প্রোডাক্ট। এখন এটার সাথে আমি হার বের করতে চাই। এখানে তুমি যদি হার বের করতে চাও রাইট। সো a একটা ইন্ডিভিজুয়াল হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, b ইজ অ্যানাদার রিঅ্যাক্ট্যান্ট। সেখানে দেখো তো a যদি কনসেন্ট্রেশন চেঞ্জ হয় b ও কিন্তু চেঞ্জ হতে বাধ্য। a একলা একলা মানে it's not possible for a to convert just of its own, মানে a পক্ষে আসলে নিজে নিজে কনভার্ট হওয়া পসিবল। a যদি কনভার্ট হয় তাহলে এর সাথে b ও কনভার্ট হবে। একটা বাসে যদি 40 জন যাত্রী থাকে বাসের স্পিড বের করার জন্য 40 জনের স্পিড বের করে যোগ করা দরকার হয় না, যে কোনো একজনের সাপেক্ষে বের করলেই হয়। আমি বলতে চাচ্ছি যে তুমি যদি এখানে হার বের করতে চাও r সমান হচ্ছে মাইনাস ডেল্টা অফ a মানে এর কনসেন্ট্রেশনের চেঞ্জ বাই ডেল্টা অফ t, এটা যেরকম হার আবার এটাও কিন্তু ডেল্টা অফ b বাই ডেল্টা অফ t। অনেক কথা বলি এটা বের করে এটা বের করে তারপরে যোগ করে না, হবে না, করা যাবে না, কারণ a চেঞ্জ হলে b অটোমেটিক্যালি চেঞ্জ হয়। তাহলে a চেঞ্জ হলে b যদি অটোমেটিক্যালি চেঞ্জ হয় তার মানে হচ্ছে আমি এখানে এর মতো করে a বের করব, আমি b এর মতো করে b বের করব, এটাও হয়, এটা হচ্ছে হার। আবার হার বের করতে চাইলে তুমি c দিয়ে বের করতে পারো ডেল্টা অফ c, যারা বুঝছো তারা বুঝে বুঝতে পারো, এই হচ্ছে ফর্মুলা ডেল্টা অফ d বাই ডেল্টা অফ t। এখন প্রশ্ন হচ্ছে এটা সমস্ত রিঅ্যাকশন যেরকম সিম্পল রিঅ্যাকশন থাকে এমন কি হতে পারে না, যে এরকম একটা রিঅ্যাকশন থাকতে পারে a plus 3b c plus b এরকম হতেই পারে না। এই যে এখানে একটা 3 আছে। সাবিদা তানজিল বলছে ডিসি কই থেকে আসে, ডিসি কই থেকে আলো, ডিসি কই থেকে আলো, ডিসি আলো হচ্ছে এখান থেকে। সো ওরা সি কে ধরছে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, নিউটনের ঘনমাত্রা ধরে নিছে, সি স্ট্যান্ডস ফর কনসেন্ট্রেশন বুঝছো, আর এ হচ্ছে নিউটনের ঘনমাত্রা এক্স, এটা ধরে নিছে। তোমাদের বইতে এগুলো ধরছে এই জন্য হচ্ছে রাখা এগুলো তোমাদের হচ্ছে এগুলো দিস, মানে আমি যখন হচ্ছে সরাসরি এই ডেল্টা অফ সি দিয়ে সি ঘনমাত্রা বুঝাচ্ছি, বইয়ে এখানে হচ্ছে এক্স দিয়ে বুঝাচ্ছি উৎপাদ, সি দিয়ে বুঝাচ্ছি নিউটন। একজন বলছে সি এর ক্ষেত্রে মাইনাস আসলো না কেন, মাইনাস আসে এই কারণে কারণ সি উৎপাদন এখানে এখানে ডি উৎপাদ থেকে মাইনাস আসে, এ বি বিক্রম থেকে মাইনাস আসে। এবার এখানে যদি এমন হয় a plus 3b সমান হচ্ছে c plus d তৈরি হয়। আচ্ছা এ যদি এক মোল বিক্রিয়া করে, দেখো তো আমি তোমাদেরকে বুঝাই, এ এক মোল বিক্রিয়া করলে বি 3 মোল বিক্রিয়া করবে না, করবে তো। এ যদি 2 মোল বিক্রিয়া করে বি 6 মোল বিক্রিয়া করবে। এ যদি 3 মোল বিক্রিয়া করে তাহলে বি কত মোল বিক্রিয়া করবে, বি হইতেছে 9 মোল বিক্রিয়া করবে, তাই না। এ যদি 100 মোল বিক্রিয়া করে তাহলে বি কিন্তু 300 মোল বিক্রিয়া করবে। তার মানে বাকিদের যে চেঞ্জ মানে বাকিদের যে রেট অফ চেঞ্জ এ বলো সি বলো ডি বলো, দেখো বাকিদের যে রেট অফ চেঞ্জ দ্য বি হ্যাজ 3 টাইমস চেঞ্জ, বুঝছো কিনা। আমরা বলি যে উৎপত্তি কমে নাকি উৎপত্তি বাড়ে সমস্যা হচ্ছে, বাকিদের যে হারে চেঞ্জ হয় বি তার থেকে ট্রিপল হারে চেঞ্জ হয়। তাহলে বুঝতে পারছো যে অন্যদের সময়ের সাথে চেঞ্জ হবে, বি এর সময়ের হারে চেঞ্জ তার 3 গুণ। বি এর এখানে যদি 3 থেকে 2 থাকতো তাহলে 2 গুণ হতো, বি এর এখানে যদি হচ্ছে 4 না থাকতো তাহলে 4 গুণ হতো। সো এখানে বি হ্যাজ দ্য চেঞ্জ অফ 3 টাইমস রেজ দ্যান আদার্স। এই যে 3 টাইমস যে আছে এই 3 টাইমসটাকে আমরা মিটিগেট করে দিই, আমরা এটাকে নালিফাই করে দিই, এটাকে সমাধান করার জন্য আসলে কি করি। সো এখানকার রেটেড ইকুয়েশন যদি বের করি তাহলে রেটেড ইকুয়েশন হচ্ছে r সমান হচ্ছে মাইনাস ডেল্টা অফ a বাই ডেল্টা, সেই 3 গুণটাকে আমরা ব্যালেন্স করার জন্য 3 দিয়ে ভাগ করে দিই। সো ডেল্টা অফ b বাই হচ্ছে ডেল্টা অফ t, তারপরে সেখানে তো মাইনাস হবে না, ডেল্টা অফ c বাই হচ্ছে ডেল্টা অফ t, ডেল্টা অফ d বাই হচ্ছে ডেল্টা অফ t। এই হচ্ছে আমাদের এখানকার রেটেড ইকুয়েশন। আমরা বলছি পাশে কোনো সংখ্যা থাকলে তো গুণ হবে না রে ভাই, পাশে কোনো সংখ্যা থাকলে এটা ভাগ হবে। যে ফিল করতে পারছো আলহামদুলিল্লাহ, যে ফিল করতে পারোনি বুঝতে পারো যে বা সে যেটা থাকে সেটা ভাগ করি। তাহলে আমি তোমাদেরকে একটা ওভারঅল রিঅ্যাকশন দেখাইনি, সেটা হচ্ছে যদি এরকম একটা রিঅ্যাকশন হয় র্যান্ডম রিঅ্যাকশন নিচ্ছি, ধরো 2a plus 4b সমান র্যান্ডম ওভারঅল রিঅ্যাকশনটা দেখাইনি, সেটা হচ্ছে যদি বাস হয় এরকম যদি একটা রিঅ্যাকশন হয়, সাপোজ এরকম একটা রিঅ্যাকশন তোমার কাছে আছে, সূর্য বলছে 1/3 বুঝলাম, শুধু মুক্ত করবে যদি কোনো হচ্ছে আমার ইয়া থাকে, কোনো যদি সহগ থাকে কোএফিশিয়েন্ট থাকে সেটা দিয়ে ভাগ করবেন বুঝতে পারবেন। তাহলে এখানে রেট সমান কি, এখানে চারটা রেটেড ইকুয়েশন, একটা হচ্ছে মাইনাস 1/2 ইনটু ডেল্টা অফ a বাই ডেল্টা অফ t, যেহেতু দুই আছে তাহলে বুঝাই বুঝতে পারবেন, যেহেতু দুই আছে দুই দিয়ে ভাগ করব শুধু বের করছি, এটা বুঝাই ফেলেছি। আবার এটা একটা হার, এটা হার সমান হচ্ছে মাইনাস, এখানে যদি 4 আছে আমি 4 দিয়ে ভাগ করব, এখানে ডেল্টা অফ b বাই হচ্ছে ডেল্টা অফ t, এটা মাইনাস কেন দিছি, সৌজন্যমূলক মাইনাস। সৌজন্যমূলক কেন মাইনাস, কারণ দিছে ওই যে বিক্রয় যেটা হলো সেজন্য দিছে। তারপর দিছে আমি c হিসাবে কি বের করব 1/3 এখানে ডেল্টা অফ c বাই ডেল্টা অফ t, মানে এটাও হার ডেল্টা অফ d বাই ডেল্টা অফ t। ওকে, আশা করি সূত্র কিভাবে বের করতে হবে সেটা বুঝে সেটা বুঝে গেছে। তবে যে কোনো একটা করলেই হবে, হ্যাঁ যে কোনো একটা করলেই হবে, তবে পরীক্ষায় যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকে, তো যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকে সবসময় কি মাইনাস দিতে হবে, যখন ফর্মুলা চাইবে তখন মাইনাস দিতে হবে, কিন্তু যদি পরীক্ষায় ম্যাথ করতে চাই মাইনাস না দিলেও হবে। ওকে, সবাই বলছে অল ক্লিয়ার গুড। 1/3 মাইনাস নেগেটিভ না কেন, উৎপাদ না, এটা নেগেটিভ হয়নি, দেখো এই যে উৎপাদ সি বুঝলাম, উৎপাদের সাথে মাইনাস দিব না। তার আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিয়েছি রেট অফ রিঅ্যাকশন মানে হচ্ছে একটা বিক্রিয়ার সময় ঘনমাত্রা পরিবর্তনের হারকে আমরা বলি রেট অফ রিঅ্যাকশন, দ্য চেঞ্জ অফ কনসেন্ট্রেশন উইথ অ্যাকর্ডিং টু টাইম ইজ দ্য রিঅ্যাকশন রেট। এবং ইকুয়েশন একটা কি হবে, মোল পার লিটার পার সেকেন্ড বা মোল পার সেকেন্ড। তারপরে বলছে যে ভাই রেট অফ রিঅ্যাকশনের বিক্রিয়ার সাপেক্ষে বের করতে গেলে কেন মাইনাস দিতে হয়, বিক্রিয়া কমে যায়, চেঞ্জ নেগেটিভ হয়, সেই নেগেটিভকে পজিটিভ করানোর জন্য আমরা এক্সট্রা মাইনাস দিই না, করতে গেলে দিতে হবে বা করতে সেটা। আর ইকুয়েশনটা কেমন বের করব,
ইকুয়েশনটা বের করতে এটা হচ্ছে ফাইনাল ইকুয়েশন যে হচ্ছে আমি এখানে রিঅ্যাকশন রেট অফ কনসেন্ট্রেশন উইথ অ্যাকর্ডিং টু টাইম ইজ দ্য রিঅ্যাকশন রেট এবং ইকুয়েশন এককটা কি হবে মোল পার লিটার পার সেকেন্ড মোলার পার সেকেন্ড তারপরে বলছে যে ভাই রেট অফ রিঅ্যাকশনের বিক্রিয়কের সাপেক্ষে বের করতে গেলে কেন মাইনাস দিতে হয় বিক্রিয়ক কমে যায় চেঞ্জ নেগেটিভ হয় সেই নেগেটিভকে পজিটিভ বানানোর জন্য আমরা এক্সট্রা মাইনাস দিই না করতে গেলে না দিলে হবে বা বলতে সেটা আর ইকুয়েশনটা কেমন বের করব ইকুয়েশনটা বের করতে এটা হচ্ছে ফাইনাল ইকুয়েশন যে হচ্ছে আমি এখানে বিক্রিয়কের সাপেক্ষে যে মাইনাস দিলাম এখানে মাইনাস বি এর আগে মাইনাস দিলাম সি এর আগে দিলাম না ডি এর আগে দিলাম না যার যে কোএফিশিয়েন্ট আছে সেই কোএফিশিয়েন্ট গুলো হচ্ছে আমরা নিচে ভাগ করে দিয়েছি সো আগামী ক্লাস আসার আগে তোমরা রেট অফ রিঅ্যাকশনটা দেখে এসো না রেট অফ রিঅ্যাকশন কিছু ম্যাথ করবো আমরা সেটা থাকুক আমরা আগামী ক্লাসে দেখবো তোমরা গ্রিন কেমিস্ট্রি ভালো করে আসো ঠিক আছে ওয়েট